25 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন। সপ্তম অধ্যায়, পৃষ্ঠা সংখ্যা 159, বিভাগ গ, বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 8। 1. এককেন্দ্রিক সরকার কাকে বলে? এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এককেন্দ্রিক সরকার শাসন ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকারকে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় এই দুভাগে বিভক্ত করা যায়। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সরকারি ক্ষমতা একটিমাত্র কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। সাধারণত এই ধরনের রাজনৈতিক ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ছাড়া অন্য কোনো সরকারের অস্তিত্ব থাকে না। তবে শাসন কার্যের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকার এক বা একাধিক আঞ্চলিক সরকার গঠন করতে পারে। এসব আঞ্চলিক সরকার নিজস্ব কোনো ক্ষমতা বা স্বাতন্ত্র্য থাকে না। এদের ক্ষমতা ও অস্তিত্ব সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল। অধ্যাপক গার্নারের মতে যে শাসন ব্যবস্থায় সমস্ত ক্ষমতা সংবিধানের মাধ্যমে একটিমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে তাকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলা হয়। অধ্যাপক ডাইসি এককেন্দ্রিক রাজনৈতিক ব্যবস্থাকে একটিমাত্র কেন্দ্রীয় কর্তৃত্ব দ্বারা চূড়ান্ত আইনগত ক্ষমতার স্বাভাবিক প্রয়োগ বলে অভিহিত করেন। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা উদাহরণ হিসাবে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, নিউজিল্যান্ড, ইতালি, চীন, জাপান প্রভৃতি দেশের কথা উল্লেখ করা যায়। এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য। এককেন্দ্রিক সরকারের লক্ষণীয় বৈশিষ্ট্যগুলি হল: 1. কেন্দ্রীয় সরকারের প্রাধান্য। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সরকারের চূড়ান্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকায় সমগ্র দেশে কেন্দ্রীয় সরকারের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। অবশ্য প্রশাসনের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকার কয়েকটি আঞ্চলিক সরকার ও আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান গঠন করতে পারে। এইভাবে সরকারের স্বাধীন অস্তিত্ব বলে কিছু থাকে না। কেন্দ্রীয় সরকার প্রয়োজন হলে এদের ক্ষমতার হ্রাস, বৃদ্ধি, এমনকি বিলুপ্তিও ঘটাতে সক্ষম। স্থানীয় সরকারগুলির প্রধান কাজ হল কেন্দ্রীয় সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করা। 2. কেন্দ্রীয় আইনসভা প্রাধান্য। অধ্যাপক ডাইসির মতে কেন্দ্রীয় আইনসভা প্রাধান্য এককেন্দ্রিক শাসন ব্যবস্থাটি মৌলিক বৈশিষ্ট্য। কেন্দ্রীয় আইনসভা এই শাসন ব্যবস্থায় সর্বময় কর্তৃত্বের অধিকারী। যে কোনো ধরনের আইন প্রণয়ন এবং প্রচলিত আইন সংশোধন বা বাতিল করার ক্ষমতা কেন্দ্রীয় আইনসভা ভোগ করে থাকে। বস্তুতপক্ষে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সংবিধানের প্রাধান্যের পরিবর্তে আইনসভার প্রাধান্য বজায় থাকে। কেন্দ্রীয় আইনসভা প্রয়োজন হলে সংবিধানে যে কোনো ধরনের রদবদল করতে পারে। 3. সুপরিবর্তনীয় সংবিধান। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সংবিধান সুপরিবর্তনীয় হয়ে থাকে। এক্ষেত্রে কেন্দ্রীয় আইনসভা শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে পারে। এজন্য কোনো বিশেষ পদ্ধতি অবলম্বনের দরকার পড়ে না। 4. ক্ষমতার কেন্দ্রীকরণ। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটে। কেন্দ্রীয় সরকারের হাতেই যাবতীয় ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। 5. লিখিত বা অলিখিত সংবিধান। এককেন্দ্রিক সরকারের সংবিধান লিখিত বা অলিখিত দুই হতে পারে। যেমন ব্রিটেনের সংবিধান মূলত অলিখিত, অন্যদিকে ফ্রান্স, চীন ও নিউজিল্যান্ডের সংবিধান লিখিত। 6. বিচার বিভাগের গুরুত্বহীনতা। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সংবিধানের প্রাধান্য না থাকায় বিচার বিভাগ এখানে দুর্বল। সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকর্তা হিসাবে বিচার বিভাগের গুরুত্ব এখানে অস্বীকৃত। প্রকৃতপক্ষে আইন বিভাগের প্রাধান্য মেনে নিয়ে এখানে বিচার বিভাগ কাজ করে থাকে। 7. একনাগরিকত্বের স্বীকৃতি। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা একনাগরিকত্বের নীতি অনুসৃত হয়। গ্রেট ব্রিটেন, ফ্রান্স, নিউজিল্যান্ড প্রভৃতি দেশে আঞ্চলিক সরকারগুলি অধীনস্থ অধিবাসীদের জন্য আলাদা কোনো নাগরিকত্বের ব্যবস্থা নেই। 8. সার্বভৌম ক্ষমতার অবস্থান সুস্পষ্ট। এককেন্দ্রিক সরকারের সার্বভৌমিকতার অবস্থান সুস্পষ্ট। এখানে পৃষ্ঠা সংখ্যা 160। এখানে কেন্দ্রীয় সরকার এককভাবে সার্বভৌম ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আঞ্চলিক সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলি প্রশাসনে যুক্ত থাকলেও সার্বভৌম কর্তৃত্বের অধিকারী হতে পারে না। প্রশ্ন সংখ্যা 2। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা গুণ, দোষ বা সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা গুণ বা সুবিধা। শাসন ব্যবস্থার যে সব গুণ বা সুবিধার কথা বলা হয় তাদের মধ্যে নিম্নলিখিত উল্লেখগুলো উল্লেখযোগ্য। 1. সরল, সুদৃঢ় ও দায়িত্বশীল প্রশাসন। গার্নারের মতে এককেন্দ্রিক সরকার সাংবিধানিক দিক থেকে অনেক সরল প্রকৃতির। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সারা দেশে একই ধরনের আইন চালু থাকায় প্রশাসনিক জটিলতা অপেক্ষাকৃত কম হয়। এছাড়া অন্যান্য শাসন ব্যবস্থার চেয়ে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় অভিন্ন আইনের মাধ্যমে প্রশাসন পরিচালিত হওয়ায় এটি অনেক সুদৃঢ় হয়। সর্বোপরি এই ধরনের শাসন ব্যবস্থায় সমগ্র দেশের শাসনভার কেন্দ্রের উপর ন্যস্ত থাকায় কেন্দ্র এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারে।
2. জাতীয় সংহতি সহায়ক। এককেন্দ্রিক শাসনে সারা দেশে একই আইন ও শাসন চালু থাকে বলে দেশের ঐক্য ও সংহতি সুনিশ্চিত হয়। নাগরিকরা শুধু কেন্দ্রীয় সরকারের প্রতি অনুগত থাকে, ফলে আঞ্চলিকতা, বিচ্ছিন্নতা প্রভৃতি সমস্যা থাকে না। 3. প্রশাসনিক নমনীয়তা। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রশাসনিক নমনীয়তা নিঃসন্দেহে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার একটি বিশেষ গুণ। কেন্দ্রীয় সরকার এখানে দরকার মতো আঞ্চলিক সরকার গড়ে তুলতে পারে এবং সেই সরকারের ক্ষমতার হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। এর ফলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। 4. মিতব্যয়ী প্রশাসন। একটিমাত্র সরকার সমগ্র দেশে প্রশাসন পরিচালনা করে বলে এক্ষেত্রে প্রশাসনিক খরচ বেশি হওয়ার সম্ভাবনা থাকে না। অধ্যাপক গার্নারের মতে যুক্তরাষ্ট্রীয় সরকারের চেয়ে এককেন্দ্রিক সরকার অনেকটাই কম ব্যয় সাপেক্ষ। 5. ক্ষুদ্র রাষ্ট্রের উপযোগী। অনেকে মনে করেন ছোট ছোট রাষ্ট্রের পক্ষে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বেশি উপযোগী। সাধারণত যে সমস্ত দেশের জনসমাজের মধ্যে জাতিগত ও সংস্কৃতিগত বৈচিত্র্য খুব বেশি নয়, সেখানে এককেন্দ্রিক সরকারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা যেতে পারে। 6. সংকট মোকাবিলায় দক্ষ। এককেন্দ্রিক সরকার দেশের প্রশাসন পরিচালনায় দ্রুত সিদ্ধান্ত নিতে এবং তা রূপায়ণ করতে সক্ষম। এ কারণে এককেন্দ্রিক সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে জাতীয় সংকটজনক পরিস্থিতি দ্রুত মোকাবিলা করতে পারে। 7. সাংবিধানিক নমনীয়তা। এককেন্দ্রিক সরকারের সংবিধান নমনীয় বা সুপরিবর্তিত হওয়ার ফলে জাতীয় উন্নয়নের স্বার্থে যে কোনো প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা সহজ হয়। সরকার দ্রুত সংবিধান সংশোধন করে কার্যকরী ব্যবস্থা নিতে পারে। এছাড়া যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সংবিধানকে সহজে পরিবর্তন করা যায়, ফলে বিক্ষোভের সম্ভাবনা থাকে না। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দোষ বা অসুবিধা। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। এই ধরনের শাসন ব্যবস্থা নিম্নলিখিত ত্রুটি বা অসুবিধাগুলি লক্ষণীয়। 1. অগণতান্ত্রিক। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা অন্যতম ত্রুটি হল স্বায়ত্ত শাসন ব্যবস্থার অনুপস্থিতি। এই শাসন ব্যবস্থার সকল ক্ষমতার উৎস হল কেন্দ্রীয় সরকার। আঞ্চলিক সরকারগুলির কোনো স্বাধীন ও স্বতন্ত্র সত্তা নেই, তারা সব বিষয়ে কেন্দ্রের উপর নির্ভরশীল হওয়ায় অনেকে এককেন্দ্রিক শাসনকে অগণতান্ত্রিক বলেন। 2. সুশাসন ও বৃহৎ রাষ্ট্রের পক্ষে উপযোগী। সমগ্র দেশের জন্য একই আইনের মাধ্যমে একই ধরনের প্রশাসন পরিচালনা ও বৃহৎ আকারের রাষ্ট্রগুলিতে সুশাসনের পথে বাধা হয়ে দাঁড়ায়, কেননা দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সমস্যা কেন্দ্রীয়ভাবে বিচার বিবেচনা করা যায় না। এখানে বৃহৎ আকার, জনবহুল এবং ব্যাপক বৈচিত্র্য সম্পন্ন রাষ্ট্রের পক্ষে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা উপযোগী নয় বলে মনে করা হয়। 3. আমলা নির্ভর। সমগ্র দেশে একটিমাত্র কেন্দ্রীয় সরকারের সাহায্যে প্রশাসন পরিচালনার সময় সরকারি আমলাদের উপর নির্ভর করতে হয়। এতে আমলাদের ক্ষমতা বহুলাংশে বেড়ে যায়, যার ফলে শাসন ব্যবস্থা আমলাতান্ত্রিক হয়ে ওঠে। 4. জাতীয় সংহতি পরিপন্থী। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বতন্ত্র স্বার্থ সংরক্ষণে কোনো পৃথক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না। এর ফলে সংখ্যালঘুদের মনে যে অসন্তোষ দেখা দেয় তা জাতীয় সংহতি বিরোধী হয়ে দাঁড়ায়। 5. স্বৈরাচারের আশঙ্কা। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় স্বৈরাচারের আশঙ্কা দেখা দিতে পারে। এই ব্যবস্থায় শাসন ক্ষমতা অতিমাত্রায় কেন্দ্রীভূত হওয়ার কারণে ক্ষমতাসীন শাসক গোষ্ঠী ক্ষমতালোভী এবং স্বৈরাচারী হয়ে ওঠার আশঙ্কা থাকে। 6. রাজনৈতিক চেতনা বিকাশের পরিপন্থী। এককেন্দ্রিক শাসনে স্বায়ত্তশাসন ব্যবস্থা না থাকায় প্রশাসন পরিচালনায় জনগণের ব্যাপক অংশগ্রহণের সুযোগ কম। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় দেশের রাজনৈতিক কার্যকলাপে জনগণের আগ্রহের অভাব লক্ষ্য করা যায়। এই অবস্থা জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা বিকাশে সহায়ক নয়। 7. আঞ্চলিক বৈশিষ্ট্য বিকাশে পরিপন্থী। এককেন্দ্রিক সরকারের সমগ্র দেশের জন্য এক ও অভিন্ন প্রশাসন থাকায় বিভিন্ন অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যগুলি বিকাশে বাধাপ্রাপ্ত হয়। 8. বিচ্ছিন্নতাবাদের আশঙ্কা। এককেন্দ্রিক সরকারের পক্ষে দেশের প্রতিটি অঞ্চলের প্রতি সমান নজর দেওয়া সম্ভব হয় না। পৃষ্ঠা সংখ্যা 161। এর ফলে কোনো কোনো অঞ্চলের মানুষের দাবি দাওয়া উপেক্ষিত থেকে যায়। এই উপেক্ষার ফলে বঞ্চিত জনগণের মধ্যে যে ক্ষোভ তৈরি হয় তা থেকে বিচ্ছিন্নতাবাদ জন্ম নিতে পারে বলে রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন। 9. বহুত্ববাদের প্রতিবন্ধক। আধুনিক গণতন্ত্র বহুমত ও পথের আদর্শের সমন্বিত বহুত্ববাদে বিশ্বাসী। বহুত্ববাদ অনুসারে ক্ষমতার একটিমাত্র কেন্দ্র থাকা ঠিক নয়, কারণ ক্ষমতার কেন্দ্রীকরণ গণতন্ত্রের পক্ষে শুভ নয়। বলা বাহুল্য, এককেন্দ্রিক সরকারে আধুনিক গণতন্ত্র এই ধারণা বাস্তবায়িত হওয়ার কোনো সুযোগ নেই। উপসংহার: পরিশেষে বলা যায়, একই জাতীয় অধ্যুষিত ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বিশেষ কার্যকরী, কিন্তু বৃহদায়তন ও বহু ভাষাভাষী অধ্যুষিত বৈচিত্র্যময় দেশের পক্ষে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা উপযোগী হয়ে উঠতে পারে না।
প্রশ্ন সংখ্যা 3, যুক্তরাষ্ট্র সরকারের সংজ্ঞা দাও। যুক্তরাষ্ট্র সরকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যুক্তরাষ্ট্র সরকারের সংজ্ঞা: ক্ষমতা বিকেন্দ্রীকরণের নীতির ভিত্তিতে যুক্তরাষ্ট্রীয় সরকারের উদ্ভব ঘটে। অধ্যাপক কেসি ওয়্যারের মতে যুক্তরাষ্ট্র বলতে সেই শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সংবিধান কর্তৃক কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকারগুলির মধ্যে এমনভাবে ক্ষমতা বন্টন করা হয় যাতে উভয় সরকার নিজ নিজ প্রশাসনিক এলাকায় স্বাধীনভাবে কাজ করতে পারে। রাষ্ট্রবিজ্ঞানী বার্ট যুক্তরাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র হলো সেই শাসন ব্যবস্থা যেখানে যাবতীয় ক্ষমতা একটি কেন্দ্রীয় সরকার ও কয়েকটি আঞ্চলিক সরকারের মধ্যে এমনভাবে বণ্টিত হয় যাতে এই দু ধরনের সরকার পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করতে পারে এবং নিজেদের প্রতিনিধিদের মাধ্যমে উভয়ই প্রত্যক্ষভাবে জনগণকে শাসন করতে পারে। প্রসঙ্গত বলা যায়, দুটি পদ্ধতিতে সাধারণত যুক্তরাষ্ট্র গড়ে ওঠে। একটি হলো বিভক্তিকরণের প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো এককেন্দ্রিক রাষ্ট্র কয়েকটি অঙ্গরাজ্যে বিভক্ত হয়ে একটি যুক্তরাষ্ট্র গঠন করে। অন্যটি হলো সংহতি সাধনের প্রক্রিয়া, যার মাধ্যমে কয়েকটি সার্বভৌম রাষ্ট্র একত্রিত হয়ে নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র গঠন করে। যুক্তরাষ্ট্র সরকারের বৈশিষ্ট্য: এক বিশেষ ধরনের শাসন ব্যবস্থা হিসাবে যুক্তরাষ্ট্রের কয়েকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলি হলো: 1. দু ধরনের সরকারের উপস্থিতি। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কেন্দ্রীয় ও আঞ্চলিক এই দু ধরনের সরকারের সহাবস্থান লক্ষ্য করা যায়। সমগ্র দেশের শাসন কাজ পরিচালনার দায়িত্ব থাকে কেন্দ্রীয় সরকারের হাতে। অন্যদিকে বিভিন্ন অঞ্চলে শাসনের দায়িত্ব থেকে বিভিন্ন আঞ্চলিক বা অঙ্গরাজ্যের সরকারের হাতে। 2. ক্ষমতা বন্টন। ক্ষমতা বন্টন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা অন্যতম অপরিহার্য বৈশিষ্ট্য। এখানে নিম্নলিখিত সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারগুলির মধ্যে শাসন ক্ষমতা সুনির্দিষ্টভাবে ভাগ করে দেওয়া থাকে। 3. লিখিত দুষ্পরিবর্তনীয় সংবিধান। কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারগুলির মধ্যে সুনির্দিষ্টভাবে ক্ষমতা বন্টনের প্রশ্ন থাকা যুক্তরাষ্ট্রীয় সংবিধানকে অবশ্যই লিখিত হতে হয়। লিখিত সংবিধানে উভয় সরকারের ক্ষমতাসমূহ সুনির্দিষ্টভাবে উল্লিখিত থাকায় উভয় সরকারই নিজ নিজ এলাকায় কারো হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারে। তাছাড়া যুক্তরাষ্ট্রীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় হওয়াও বাঞ্ছনীয়। এই ধরনের সংবিধান সহজে সংশোধনযোগ্য না হওয়ায় কোনো সরকারের পক্ষেই সংবিধান পরিবর্তনের মাধ্যমে অন্য সরকারের উপর কর্তৃত্ব বিস্তার করা সম্ভব নয়। 4. সংবিধানের প্রাধান্য। সংবিধানকে দেশের সর্বোচ্চ মৌলিক আইনের স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রাধান্য স্বীকার করা হয়। এখানে কেন্দ্রীয় ও আঞ্চলিক উভয় সরকারই সংবিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করতে বাধ্য থাকে। সংবিধানে এখানে সমস্ত ক্ষমতার উৎস। 5. যুক্তরাষ্ট্রীয় আদালত। সংবিধানের অভিভাবক ও চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে একটি স্বাধীন ও নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার একটি অপরিহার্য বৈশিষ্ট্য। কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারগুলির মধ্যে ক্ষমতা সম্পর্কিত বিষয়ে সৃষ্ট যে কোনো বিরোধের চূড়ান্ত মীমাংসা করতে হলে এই আদালত। উভয় সরকারের কাজকর্ম সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব যুক্তরাষ্ট্রীয় আদালতের। 6. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। আইনসভা নিম্নকক্ষ হল জনপ্রতিনিধিত্বমূলক কক্ষ আর উচ্চকক্ষ হল অঙ্গরাজ্যগুলির প্রতিনিধিত্বমূলক কক্ষ। যেমন ভারতে লোকসভা হল নিম্নকক্ষ আর রাজ্যসভা হল উচ্চকক্ষ। উচ্চকক্ষের ছোট বড় নির্বিশেষে প্রতিটি অঙ্গরাজ্যের সমসংখ্যক প্রতিনিধিত্বকে যুক্তরাষ্ট্রের অন্যতম নীতি বলে মনে করা হয়। 7. স্বতন্ত্র রাজস্ব ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা কেন্দ্রীয় ও আঞ্চলিক উভয় সরকারেরই পর্যাপ্ত আর্থিক সংগতি থাকা প্রয়োজন, নতুবা কোনো সরকারের পক্ষে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করা সম্ভব হয় না। সেজন্য কেন্দ্র রাজ্য স্বতন্ত্র রাজস্ব ব্যবস্থা উল্লেখ যুক্তরাষ্ট্রের সংবিধান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 8. স্বতন্ত্র সংবিধান। অঙ্গরাজ্যগুলি পৃথক সংবিধানের অস্তিত্বকেও যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হয়। উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের জন্য 50টি স্বতন্ত্র সংবিধান আছে। অবশ্য অঙ্গরাজ্যের সংবিধানকে জাতীয় সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হয়। 9. দ্বৈত নাগরিকতা। বিশ্বের কোনো যুক্তরাষ্ট্রে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকতা স্বীকৃত হতে দেখা পৃষ্ঠা সংখ্যা 162 দ্বৈত নাগরিকতা স্বীকৃত হতে দেখা যায়। দ্বৈত নাগরিকতা বলতে একই সঙ্গে সমগ্র দেশের ও নিজ রাজ্যের নাগরিকত্ব বোঝায়। অবশ্য দ্বৈত নাগরিকত্বকে অপরিহার্য বৈশিষ্ট্য বলে স্বীকার করা হয় না। প্রশ্ন সংখ্যা 4. যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার গুণ, দোষ বা সুবিধা অসুবিধাগুলি ব্যাখ্যা করো। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার গুণ বা সুবিধা হলো, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কয়েকটি উল্লেখযোগ্য গুণ বা সুবিধা আছে। 1. ক্ষমতার বিকেন্দ্রীকরণ।
যুক্তরাষ্ট্রের একটি প্রধান গুণ হল দেশের শাসন ব্যবস্থার ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতি অনুসরণ। যুক্তরাষ্ট্র ব্যবস্থায় কেন্দ্র এবং অঙ্গরাজ্যগুলি সরকারের মধ্যে সুনির্দিষ্টভাবে ক্ষমতা বণ্টিত হওয়ায় কোনো সরকারের কাছে ক্ষমতা কেন্দ্রীভূত হয় না। দুই ধরনের স্বার্থের সমন্বয়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় জাতীয় ও আঞ্চলিক স্বার্থের সার্থক সমন্বয় ঘটে। নিজেদের আঞ্চলিক স্বাতন্ত্র্য বজায় রেখে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা একদিকে যেমন অঙ্গরাজ্যের সরকারগুলি গড়ে ওঠে, অন্যদিকে তেমনি বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও জাতীয়তা বোধ নিয়ে গড়ে ওঠে জাতীয় সরকার। ৩. আঞ্চলিক স্বাতন্ত্র্য সংরক্ষণ। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আঞ্চলিক বৈশিষ্ট্যগুলি সংরক্ষিত হয়। বহুজাতিক সমন্বিত বিশাল বৈচিত্র্যপূর্ণ দেশে বহু ধরনের আঞ্চলিক বৈশিষ্ট্য দেখা যায়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অঙ্গরাজ্যের সরকারগুলি নিজ নিজ রাজ্যের ভাষা ও সংস্কৃতিগত আঞ্চলিক বৈশিষ্ট্য সংরক্ষণ করে। ৪. আঞ্চলিক সমস্যা সমাধানের সহায়ক। যুক্তরাষ্ট্র ব্যবস্থায় একটি প্রধান গুণ হল এখানে রাজ্য সরকারগুলি আঞ্চলিক সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল থাকায় সেগুলি দ্রুত এবং কার্যকরী সমাধান সম্ভব হয়। এভাবে আঞ্চলিক স্বার্থ ও স্বাতন্ত্র্য বজায় থাকায় বিচ্ছিন্নতাবাদ জন্মাতে পারে না। ৫. স্বৈরাচার প্রতিরোধক। অনেকের মতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা একটি দুষ্পরিবর্তনীয় লিখিত সংবিধান। যাবতীয় শাসন ক্ষমতা কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির মধ্যে বন্টন করায় স্বৈরাচারের আশঙ্কা থাকে না। এর ফলে কেন্দ্রীয় সরকার ক্ষমতার অপব্যবহার করতে পারে না। ৬. গণতান্ত্রিক। অনেকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে অনেক বেশি গণতান্ত্রিক বলে মনে করেন। এই শাসন ব্যবস্থার ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতিকে বাস্তবায়িত করা যায় বলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শাসন কার্যে অধিক সংখ্যক জনগণের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ সম্ভব হয়। ৭. রাজনৈতিক চেতনার বিকাশে সহায়ক। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়ায় আঞ্চলিক স্তরে স্বশাসিত প্রতিষ্ঠানগুলির মাধ্যমে জনগণ আরও ব্যাপকভাবে শাসন কার্যে অংশগ্রহণের সুযোগ পায়। এর ফলে জনগণের রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে। ৮. আমলাতান্ত্রিক কর্তৃত্ব হ্রাস। অনেকে মনে করেন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সমগ্র দেশের প্রশাসন কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির জনপ্রতিনিধিদের হাতে থাকে বলে আমলাতান্ত্রিক কর্তৃত্ব হ্রাস পায়। ৯. প্রশাসনিক উৎকর্ষ। সংবিধানে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা বন্টনের বিষয়টি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে বলে উভয় সরকারের পক্ষে নিজেদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে স্ব ক্ষেত্রে সুষ্ঠুভাবে প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা সম্ভব হয়। এর ফলে প্রশাসনিক উৎকর্ষতা ও দক্ষতা বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দোষ বা অসুবিধা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাও অসম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। এই ধরনের শাসন ব্যবস্থা নিম্নলিখিত অসুবিধা বা ত্রুটির কথা বলা হয়। ১. প্রশাসনিক জটিলতা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের ওপর সমগ্র দেশের এবং রাজ্য সরকারগুলির ওপর নিজ নিজ রাজ্যের শাসনভার ন্যস্ত থাকে। এর ফলে একই বিষয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আইন প্রণয়নের সম্ভাবনা থেকে যায়। এতে প্রশাসনিক জটিলতার সৃষ্টি হতে পারে। ২. মন্থর গতি সম্পন্ন। যুক্তরাষ্ট্রীয় সংবিধানের নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকার জাতীয় স্বার্থ সম্পর্কিত কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে গেলে রাজ্যগুলির সম্মতি প্রয়োজন হয়। সেক্ষেত্রে সম্মতি আদায়ের কারণে অহেতুক বিলম্ব দেখা দিতে পারে। অনেক সময় কোনো একটি বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নে ক্ষমতা বা এখতিয়ারের ব্যাপারে কেন্দ্র রাজ্য বিরোধের সৃষ্টি হতে পারে। এই কারণে যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে মন্থর গতিসম্পন্ন বলে আলোচনা আবার পড়ছি। এই কারণে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে মন্থর গতিসম্পন্ন বলে সমালোচনা করা হয়। ৩. দুর্বল শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ব্যবস্থার বিধান অনুসারে অঙ্গরাজ্যগুলি স্বাধীন সত্তা ও স্বাতন্ত্র্যের সংস্থান থাকায় রাজ্যের আঞ্চলিক সরকারগুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কেন্দ্রের থাকে না। এর ফলে গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মতবিরোধ দেখা দিলে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দুর্বলতা প্রকট হয়ে ওঠে। ৪. বিচ্ছিন্নতাবাদী প্রবণতা। অনেকে মনে করেন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দ্বৈত নাগরিকত্বের নীতি অনুসৃত হওয়ায় নাগরিকদের রাষ্ট্রীয় আনুগত্য খণ্ডিত হয়। এর ফলে বিচ্ছিন্নতাবাদী প্রবণতা বৃদ্ধি পায়। ৫. আইনগত জটিলতা। জাতীয় সংকট, যুদ্ধ বা জরুরি অবস্থার পক্ষে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অনেকেই সম্পূর্ণ অনুপযুক্ত বলে রায় দিয়েছেন। তাদের মতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আইনগত জটিলতা এত বেশি যে আপৎকালীন পরিস্থিতিতে সত্বর কোনো পদক্ষেপ গ্রহণ করা সহজ নয়। ৬. ব্যয়বাহুল্য। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা একটি বড় ত্রুটি হলো এর ব্যয়বাহুল কাঠামো। কেন্দ্রে জাতীয় সরকার ও অঙ্গরাজ্যগুলির জন্য আঞ্চলিক সরকারের শাসন পরিচালনায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। এছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারগুলির নির্বাচন এবং আঞ্চলিক স্বশাসিত সংস্থাগুলির নির্বাচনও প্রচুর খরচ হয়। পৃষ্ঠা সংখ্যা ১৬৩। ৭.
আদালতের কর্তৃত্ব। যুক্তরাষ্ট্রের সংবিধানে অভিভাবক ও ব্যাখ্যাকর্তা হিসেবে আদালতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আদালত এই ভূমিকা পালন করতে গিয়ে অনেক সময় শাসন বিভাগ এবং আইন বিভাগের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। 8. কেন্দ্র রাজ্য সম্পর্কে অবনতি। সংবিধান কর্তৃক কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া থাকলেও যুক্তরাষ্ট্রীয় কাঠামো এতে দেখা যায় যে আর্থিক বিষয়ে রাজ্যগুলিকে বিশেষভাবে কেন্দ্র নির্ভর করে রাখা হয়। জাতীয় ঐক্য ও সংহতির কারণে কেন্দ্রীয় সরকার ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। এর ফলে কেন্দ্র রাজ্য সম্পর্কে অবনতি ঘটে। উপসংহার: যুক্তরাষ্ট্র ব্যবস্থা দোষ গুণ বিশ্লেষণের ক্ষেত্রে একথা বলা যায় যে ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও বৃহদায়তন রাষ্ট্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা একান্ত অপরিহার্য। প্রশ্ন সংখ্যা 5, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলি নির্দেশ করো, অথবা এককেন্দ্রিক সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রীয় সরকারের তুলনা করো। এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পার্থক্য: ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে সরকার বা শাসন ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা হয়। যে রাষ্ট্রের শাসন ব্যবস্থা একটিমাত্র কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত হয় তাকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলে। অন্যদিকে যে শাসন ব্যবস্থায় সংবিধান কর্তৃক বণ্টিত ক্ষমতার মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই নিজ নিজ প্রশাসনিক এলাকায় স্বাধীনভাবে কাজ করতে সক্ষম তাকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলা হয়। এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলি হল: পার্থক্যের বিষয়। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। 1. সরকারের গঠন। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার শীর্ষে থাকে একটিমাত্র কেন্দ্রীয় সরকার। কোনো কোনো ক্ষেত্রে আঞ্চলিক সরকারের অস্তিত্ব থাকলেও তাদের তেমন কোনো স্বাতন্ত্র্য থাকে না। যুক্তরাষ্ট্র ব্যবস্থায় কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির জন্য দু ধরনের সরকার থাকে। উভয় সরকারই নিজস্ব ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে পারে। 2. ক্ষমতা বন্টন। এককেন্দ্রিক সরকারের জাতীয় বা আঞ্চলিক সব ক্ষমতায় কেন্দ্রীভূত থাকে একটিমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা লিখিত সংবিধানের মাধ্যমে সুনির্দিষ্টভাবে কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। পররাষ্ট্র, প্রতিরক্ষা, মুদ্রা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলি কেন্দ্রীয় সরকারের হাতে থাকে এবং আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি রাজ্য সরকারের হাতে থাকে। 3. সংবিধানের প্রকৃতি। এককেন্দ্রিক সরকারের সংবিধানের প্রাধান্য স্বীকার করা হয় না। অনেকে মনে করেন যুক্তরাষ্ট্রে সংবিধানের প্রাধান্য থাকে বলে কেন্দ্রীয় সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সংবিধানের প্রাধান্য স্বীকৃত না হওয়ায় কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী হওয়ার যথেষ্ট সুযোগ থাকে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধান লিখিত হয়ে থাকে এবং সংবিধানের প্রাধান্যকে স্বীকৃতি দেওয়া হয়। সংবিধান বিরোধী কোনো আইন, আদেশ বা নির্দেশ কেন্দ্র ও রাজ্য সরকারগুলি প্রণয়ন করতে পারে না। এখানে সব ক্ষমতার উৎস হল সংবিধান। 4. বিচার বিভাগের ক্ষমতা। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় বিচার বিভাগ অত্যন্ত দুর্বল হয়। এই ধরনের শাসন ব্যবস্থায় সংবিধানের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা হিসেবে আদালতের কোনো গুরুত্বই থাকে না। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল স্বাধীন ও নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালতের অস্তিত্ব। সংবিধানের ব্যাখ্যাকর্তা অভিভাবক হিসেবে যুক্তরাষ্ট্রীয় আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবিধান বিরোধী আদেশ, নির্দেশ বা আইন যুক্তরাষ্ট্রীয় আদালত বাতিল করতে পারে। 5. নাগরিকত্ব। এককেন্দ্রিক প্রশাসনে কোনো দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা থাকে না। এক নাগরিকত্বের নীতি অনুসৃত হয়। জনগণের আনুগত্য শুধু কেন্দ্রীয় সরকারের প্রতি থাকে। যুক্তরাষ্ট্রীয় সরকারের দ্বৈত নাগরিকত্ব দেখা যায়। এখানে জনগণের আনুগত্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বিভক্ত থাকে। উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের কথা এখানে উল্লেখ করা যেতে পারে। মার্কিন নাগরিকরা একই সঙ্গে কেন্দ্রের ও অঙ্গরাজ্যের নাগরিকত্ব পেয়ে থাকে। পৃষ্ঠা সংখ্যা 164। 6. সংবিধানের অস্তিত্ব। এককেন্দ্রিক রাষ্ট্রে যেসব আঞ্চলিক সরকার থাকে তাদের কোনো স্বতন্ত্র সংবিধান থাকে না। আঞ্চলিক সরকারগুলি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা অনেক ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলির জন্য স্বতন্ত্র সংবিধানের অস্তিত্ব থাকে। কেন্দ্রের সংবিধানের সঙ্গে সামঞ্জস্য বিধান করে রাজ্যগুলির সংবিধান রচিত হয়। 7. সংবিধান সংশোধন। এককেন্দ্রিক ব্যবস্থায় সংবিধান লিখিত বা অলিখিত যাই হোক না কেন তা কিন্তু সুপরিবর্তনীয়। এই ধরনের সংবিধানকে সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে খুব সহজেই পরিবর্তন করা যায়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধান প্রকৃতিগতভাবে দুষ্পরিবর্তনীয় হয়ে থাকে। 8. আইন ও প্রশাসনিক কাঠামো। এককেন্দ্রিক ব্যবস্থা একটিমাত্র আইনসভা ও প্রশাসনিক কাঠামো থেকে সমগ্র দেশের জন্য একই আইন প্রণয়ন করা হয়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় আইনসভার পাশাপাশি অঙ্গরাজ্যগুলির জন্য পৃথকভাবে আইনসভা থাকায় সমগ্র দেশে কেন্দ্রীয় ও রাজ্য স্তরে দু ধরনের আইন প্রণয়ন করা হয়। 9. সিদ্ধান্ত গ্রহণ। এককেন্দ্রিক ব্যবস্থায় সর্বময় কর্তৃত্ব সম্পন্ন কেন্দ্রীয় সরকার যে কোনো বিষয়ে অতি দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম। একাধিক স্বতন্ত্র সরকার বিশিষ্ট যুক্তরাষ্ট্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। 10. জাতীয় সংহতি।
এককেন্দ্রিক ব্যবস্থায় সমগ্র দেশের জন্য একটিমাত্র জাতীয় সরকারের অস্তিত্ব থাকায় এখানে জাতীয় ঐক্যের মনোভাবের প্রতিফলন ঘটে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্যগুলি পৃথক সরকার থাকায় বিচ্ছিন্নতাবাদ ও প্রাদেশিক মনোভাব মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা থাকে। উপসংহার: বর্তমানে কেন্দ্র প্রবণতা বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মৌল কাঠামো রূপান্তর ঘটছে। ফলে যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মধ্যেকার মৌলিক পার্থক্যের রূপরেখারও নতুন বিন্যাস ঘটছে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।